দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে কয়েকটা খবর দেই। সে খবরগুলোর বিশ্লেষণের মধ্যেই জানা যাবে আগামী রাজনীতিতে কে জিতবে আর কে হারবে। মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে এটা মোটামুটি নিশ্চিত যে এবার মেকানিজমের মাধ্যমে কেউ ক্ষমতায় আসতে পারবে না। আবার ঈষৎ মেকানিজম থাকলেও জনগণের ভোটেই মূল রায়টা আসবে। আল্লাহর ইচ্ছায় বহু বছর পর বাংলাদেশের জনগণ একটা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু যখন ভোটের আগ মুহূর্তে নির্বাচনী আমেজ মোটামুটি মানুষের মনে আনন্দ জাগিয়ে তুলছে, মানুষ রাস্তায় নামছে, একই সঙ্গে হাত পাখার মাইক চলছে, দাড়িপাল্লার মাইক চলছে, গরু মার্কার মাইক চলছে, আবার কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটছে। অলমোস্ট সারা বাংলাদেশেই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী আমেজে, উৎসব আমেজে নির্বাচনের কাজগুলো প্রার্থীরা করছেন, তাদের পক্ষের লোকেরাও করছেন। এর মধ্যে সিগনিফিকেন্ট কিছু ঘটনা ইচ্ছাকৃত ঘটানো হচ্ছে। কোনো দরকার ছিল না এনসিপির প্রার্থী ঢাকা ৮ আসনের নাসিরের উপর হামলা করার। যেই লোকটাকে ভারতীয় তাবেদার হিসেবে সন্দেহ করা হয়, ভারতীয় এজেন্ট সন্দেহ করা হয়, সেই লোকটার আসনে বারবার একই ঘটনা ঘটছে কেন? দেশবাসীর কাছে আজকে এটা মোটামুটি পরিষ্কার যে ভারতীয় বাহিনীর সঙ্গে বা ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশে এমন কিছু বিএনপি নেতা আছে যারা এই নির্বাচনকে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হতে দিতে চায় না। তারা যে কোনো মূল্য ক্ষমতায় আসতে চায়, আর এই ক্ষমতায় আসার প্রধান টার্গেটই হচ্ছে চাঁদাবাজি করা। তার মধ্যে মির্জা আব্বাস এর নাম সবার আগে। হাদি হত্যার সঙ্গে সঙ্গে মানুষের মনের ধারণা যে হত্যাকারী শাহজাহানপুর আছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, অর্থাৎ তার আসনে কাউকে সে কাজ করতে দেবে না, কাউকে জিতে আসতে দিবে না, তাকেই এখানকার মোরেল বানাইতে হবে। ঢাকার শীর্ষ সন্ত্রাসী, ঢাকার সবচেয়ে বড় মাস্তান, ঢাকার গডফাদার, এরকম অনেক নাম তাকে মানুষ দিয়ে রেখেছে। এমনকি তার স্ত্রীকে পর্যন্ত লেডি গুন্ডা, লেডি হিটলার, লেডি মাস্তান এসব নামে মানুষ অভিহিত করে। খুব আড়ালে গোপনে আবডালে মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারে। কিন্তু এইবার পরিস্থিতি ছিল ভিন্ন। এবার অনেক মহিলা, অনেক পুরুষ, অনেক মানুষ, অনেক যুবক তার বিরুদ্ধে একেবারে খোলামেলা কথা বলেছে। রাজনীতি বাদ দেন, যদি শাহজাহানপুর এলাকায় কারো বিচরণ থাকে, খিলগাঁও এলাকায় বা ঢাকার এই আসনগুলোতে যাদের রেলগেট এলাকা, পল্টন এলাকা, এই সব জায়গায় যারা অনেকদিন ধরে আছেন, রাজারবাগ এলাকায়, তারা সবাই এই চাঁদাবাজদের নাম জানেন। সম্রাটের নাম যেমন জানেন, মির্জা আব্বাসের নামও জানেন, আফরোজা আব্বাসের নাম জানেন, তাদের চরিত্র সম্পর্কে জানেন, তারা কি করেন না করেন সব জানেন, তাদের বিল্ডিং কোনটা, সেখানে কি হয়, কিভাবে টর্চার চালানো হয়, এই বিল্ডিং এর ভিতরে মানুষ ঢুকতে পারে কিনা, এই বাউন্ডারির ভিতরে চিৎকারের শব্দ আসে কিনা, এই ধরনের অনেক কথা আপনারা শুনতে পাবেন। ওইখানে যারা বাস করে তারা রীতিমতো একটা ট্রমার মধ্যে বাস করে। তারা জানে যে কে কোথায় কখন কিভাবে চাঁদাবাজি করছে এবং কার পরিবারে কখন কি অত্যাচার নেমে আসবে। এসব সহ্য করেই তারা সেখানে থাকতে বাধ্য হচ্ছে। এবার যখন মানুষ একটা সুযোগ পেয়েছে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে রায় দেয়ার এবং ডক্টর ইউনূস আন্তর্জাতিক শক্তিকে তার সঙ্গে নিয়ে বাংলাদেশের মানুষের জন্য একটি সুষ্ঠু নির্বাচন, ভোটের নির্বাচন, মানুষের রায়ের নির্বাচন, জনগণের নির্বাচন উপহার দিতে যাচ্ছেন, সেই মুহূর্তে সেই টপ টেরর হিসেবে খ্যাত বা কুখ্যাত
সে শীর্ষ সন্ত্রাসী হিসেবে কুখ্যাত, চাঁদাবাজ হিসেবে খ্যাত লোকগুলো উঠে পড়ে লেগেছে নির্বাচনকে বানচাল করার জন্য। প্রথমে হাদিকে হত্যা করা হলো, এখন নাসিরের উপর হামলা। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যদি বিচ্ছিন্ন হতো, হাদি যে এতগুলো মামলা, হাদিকে হুমকি দেওয়ার পর হাজির এতগুলো জিডি করে আসলো থানায়, শাহবাগ থানায় জিডি করে আসলো, কই এগুলোর কোনো রেজাল্ট তো প্রশাসন ব্যবস্থা নেয়নি। কোনো একটা জিডির ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেয়নি। প্রশাসন চেয়েছে হাদিকে হত্যা করা হোক। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা যারা খুনিদের মাধ্যমে বিভিন্ন নাটক প্রমোট করেছেন, অভিনয় করেছে, অর্থাৎ যাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিদের খুব নিবিড় যোগাযোগ আছে, এমন লোক দিয়েই হাদিকে হত্যা করা হয়েছে। ঠিক এখানে আবার যখন আরেকজন প্রার্থীকে দেওয়া হয়েছে, নাসিরকে একজন প্রার্থীকে, এনসিপি একজন প্রার্থী দেওয়া হয়েছে, জামাত এনসিপির প্রার্থী একজনই, সেই নাসিরকে আজকে হামলা করা হলো। শিবিরের 13 জন, এনসিপিরও কয়েকজন মিলে বেশ উল্লেখযোগ্য সংখ্যক এখানে আহত হলো। আরো বেশ কিছু জায়গায় এরকম হামলার ঘটনা ঘটছে, সারা দেশেরই বেশ কিছু ঘটনা ঘটছে, এবং এই ঘটনাগুলো সিগনিফিকেন্ট ভাবে ঘটানো হচ্ছে শুধুমাত্র নির্বাচনকে বানচাল করার জন্য। চারিদিকে যে রমরম আয়োজন চলছে, যে রব উঠেছে, যে জোয়ার উঠেছে, যে এবার বিএনপি হেরেও যেতে পারে, এইটা যখন আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বিএনপি জানতে পারছে, তখন বিএনপির মধ্যকার একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে নির্বাচন বানচাল করার জন্য। একদিকে সরকার যে কোনো ভাবে বিএনপিকে নির্বাচনে রাখার চেষ্টা করছে, বিএনপির অন্যায় আবদার মানার চেষ্টা করছে, মেনে মেনে হলেও বিএনপিকে নির্বাচনে রাখতে চেষ্টা করছে। তারেক রহমানকে এক প্রকার হাতে পায়ে ধরে বাংলাদেশ আনা হয়েছে, যাতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, অংশগ্রহণমূলক নির্বাচন হয়। এমনকি এত প্রতিবাদের পর জাতীয় পার্টিকেও প্রার্থিতা মনোনয়ন দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, যাতে নির্বাচনটা হয়। কিন্তু ডক্টর ইউনূসকে ফেল করানোর জন্য, তাকে ব্যর্থ প্রমাণ করার জন্য, একটা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। কারণ মোটামুটি মানুষ এমন একটা দলের দিকে এবার ছুটে আসছে, একটা জোয়ার তৈরি হয়ে গেছে, যেটা আগে কখনো হয়নি। আগে মানুষ নিশ্চিত ছিল যে অমুক দল জিতবে। এবারই প্রথম বাংলাদেশে কোনো নির্বাচনী পরিবেশ, একটা ভোটের পরিবেশ তৈরি হলো, যেখানে মানুষ বলতে পারছে যে না, এবার জামাত ক্ষমতায় আসতে পারে। কেউ বলছে বিএনপিও আসবে, একই কথা বলছে। বিএনপির কেউ বলছে বিএনপি 170 আসনে জিতবে, কেউ বলছে জামাত 180 আসনে জিতবে। এই যে মানুষের মধ্যেকার, এবং বিভিন্ন শ্রেণী পেশার, রিক্সাওয়ালা থেকে শুরু করে মোটে মজুর, শ্রমিক লেভেলের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সকল শ্রেণীর মানুষের মধ্যে এইরকম একটি প্রতীতি জন্মেছে যে হ্যাঁ, এবার জামাত এনসিপি বা এবি পার্টি সহ যে 10 দলীয় জোট আছে, এরাও ক্ষমতায় আসতে পারে, আবার বিএনপিও ক্ষমতায় আসতে পারে। এটাই তো নির্বাচনের পরিবেশ। যারা মনে করে বিএনপি জিতবেই, এমন লোকেরা মনে, এদের ধারণা বা এদের এসব প্রচারণা, এগুলো সুষ্ঠু নির্বাচনের প্রচারণা নয়। আবার যদি কেউ বলে যে 100% নিশ্চিত জামাত জিতবে, এটাও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নয়। উভয় পক্ষেরই মানুষ যে আছে, এটাই আসলে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় হাকিকত। কিন্তু এই যে হামলা করাটা, আপনি এখানে নির্বাচিত হতে পারবেন না, ভয় পাচ্ছেন, আপনার সেই ভয়টা আপনি এভাবে প্রমাণ করে দিলেন প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে। হামলাকারীরা চিহ্নিত, পুলিশ তাদের ধরবে না। কারণ আমরা জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি পুরুষ না অন্য কোনো জাতের, সেটা আসলে এখনো পর্যন্ত প্রমাণিত না। কোন ক্ষেত্রে, হাদি হত্যা তো নয়, কোন ক্ষেত্রেই তিনি কোনো পৌরুষের পরিচয় দিতে পারেন নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন। তার সততার জন্য বা তার সরলতার জন্য তিনি অনেকের কাছে প্রিয়, আমাদের কাছেও প্রিয়। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে না পারার কারণে, নিতে ব্যর্থ হওয়ায় আজ তার ব্যক্তিত্ব নিয়ে, তার পৌরুষ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ঢুকে গেছে, প্রশ্ন তৈরি হয়েছে।
এমন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যদি কেউ এইভাবে সন্ত্রাসীদের ছেড়ে দেয় মাঠে, যা খুশি তাই করতে দেয়, তাহলে এই প্রশাসন কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে? কিন্তু একই সঙ্গে আপনাদেরকে আরেকটা সুন্দর সংবাদ দিয়ে রাখি, এবার মানুষ নিজ দায়িত্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই জুলাই যোদ্ধারা, জুলাই বিপ্লবে, জুলাই যোদ্ধা মানে কিন্তু কোন একটি নির্দিষ্ট দল নয়। বাংলাদেশের আপামর ছাত্র জনতা কিন্তু জুলাই যুদ্ধে নেমে এসেছিল নিজের সিদ্ধান্তে, কোনো দলীয় সিদ্ধান্তে নয়। এই মানুষগুলো এবার নিজের দায়িত্বে, নিজের সিদ্ধান্তে বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা করা লাগে তাই করবে। তাদের মধ্যে সে চেতনা ফিরে এসেছে। মানুষ এখন সত্য কথা বলতে আর ভয় পায় না। দুইটা ঘটনার কথা বলি। নাম্বার 1, সর্বমিত্র চাকমা, ডাকসুর নির্বাহী সদস্য, প্রতিনিয়ত জিমনেশিয়ামে বহিরাগতরা ঢুকে মদ গাঞ্জা খায়, অবৈধ আড্ডা দেয়, অবৈধ নেশাভান করে এবং আড্ডা দেয়, আড্ডাবাজি করে, যেটা অন্যদের জন্য নিরাপত্তাহীনতার কারণ। বহিরাগতরা ক্যাম্পাসের, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নানাভাবে বিঘ্নিত করে। অনেকে পত্রিকাগুলো এটাকে মিসলিড করেছে। তারা বলছে কিশোরদের উপর সর্বমিত্র চাকমার নির্যাতন, কান ধরে উঠবোস করানো, এমন একটা শব্দ ব্যবহার করেছে, আহারে বাচ্চাদের সাথে। এই বহিরাগতদের আচরণ আমরাও ক্যাম্পাস লাইফে দেখে এসেছি। আমার ইউনিভার্সিটিতে আমি দেখেছি, আমাদের গাড়িতে দুপুর বেলায় ফেরার পথে কলেজের ছাত্ররা উঠত। সাধারণত ওই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম থাকতো বা থাকতোই না। তো সেই সময় কলেজের ছাত্ররা উঠতো, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতো, বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা গাড়িতে কলেজের শিক্ষার্থীরা উঠতো, তারা ভাড়া দিত এবং সেটাতে বাস স্টাফদের উপরি কামাই হতো। এমন একদিন যাতায়াতের মধ্যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি গাড়িতে ওঠার পরই ছাত্রদলের আমার সিনিয়র এক ভাই বলতেছে, ভাই দেখেন তো কি একটা অবস্থা, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বসার জায়গা পাচ্ছি না, সিট পাচ্ছি না, অথচ কলেজের ছাত্ররা দিব্যে আমাদের গাড়িতে বসে যাচ্ছে, কেউ উঠে দেয়, একটা সিটও ছেড়ে দিচ্ছে না। তারা আমার সিনিয়র হওয়া সত্ত্বেও আমাকে বলতেছেন যে ভাই দেখেন কি অবস্থা। আমি এই ঘটনাটা প্রথম দেখি এবং দেখার পরে শেষ পর্যন্ত তাৎক্ষণিক আমার কাছে মনে হলো যে এটা একটা অন্যায়। বিশ্ববিদ্যালয়ের গাড়িতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাঁড়িয়ে যাচ্ছে, কলেজের ছাত্ররা যাচ্ছে তো যাচ্ছে, আবার তারা যেহেতু ভাড়া দিচ্ছে, তারা নিজেরা বসে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বসতে দিচ্ছে না, সিট ছেড়ে দিচ্ছে না। কন্ট্রাক্টরকে বললাম কার্ড চেক করো। সে মোটামুটি কার্ড চেক করতে নারাজ, বলছে স্যার এইভাবে কিভাবে সম্ভব, যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তো অনেক সময় কার্ড না থাকতে পারে। বললাম ঠিক আছে, অসুবিধা নেই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কারা আছে আমরা চিনি, সবাইকে নেমে যেতে বলো। সবাইকে নামায় দিয়ে এবার কার্ড চেক করে যখন উঠানো হলো, তখন দেখা গেল আসলেই আমরা 8-10 জন বাদ দিয়ে প্রায় সবাই কলেজের ছাত্র। তারপর ওদের ভিতর থেকেই একজন রিকোয়েস্ট করলো যে ভাই আসলে ওরা আর ওদের মধ্যে এখন কি করবে, আবার ওদেরকে গাড়িতে উঠার অনুমতি দিলাম। বললাম যে আগে বড় ভাইরা বসবে, ইউনিভার্সিটির স্টুডেন্টরা বসবে, তারপর তোমরা উঠবা। এখন এটাকে যদি কেউ ভিডিও করে দেখায় যে কলেজ ছাত্রদের উপর, কিশোরদের উপর নির্যাতন, এটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার যে তাদের বাসে তারা যাতায়াত করবে, অন্যরা যাতায়াত করতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের বাসটা তারা দখল করে চলে যাবে আর ইউনিভার্সিটির ছাত্ররা দাঁড়িয়ে যাবে। এই জিমনেশিয়ামটা, যে জিমনেশিয়ামে এসে এইসব বহিরাগতরা এসে আড্ডা দেয়, খেলাধুলা করে, বিভিন্ন কার্যকলাপ করে, এটা কি তাদের জায়গা? যারা এত কিশোর দরদি তারা তাদের জন্য জায়গা করে দেয় না, দিতে পারে না? ঢাকা শহরে তো সব ধরনের সুযোগ সুবিধা আছে, তাহলে বিশ্ববিদ্যালয় ছাত্রদের জায়গাটা কেন তাদের দখল করতে হবে? আবার সেই দখলবাজদেরকে কেন আমাদের প্রশ্রয় দিতে হবে? প্রশাসনকে বারবার বলার পর প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো যখন এরকম একটি ভিডিও ভাইরাল হলো, এবং এই ভাইরাল করলো কে? ছাত্র দলের নেতা।
কেন্দ্রীয় নেতা এটাকে ভাইরাল করার দায়িত্ব নিয়েছেন, বারবার পোস্ট করেছেন। তিনি এটা মানতেই পারছেন না, অথচ চাঁদার জন্য তারা মানুষের দোকানপাট ভাঙচুর করছেন। সেটাও যখন আবার ডাকসুর নেতারা তুলে ধরলো, সেটাও তারা সহ্য করতে পারছেন না। অর্থাৎ এই অবৈধ সুযোগ দানের মাধ্যমে তারা আসলে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করেন। ফুটপাত অবৈধ দখলের প্রধান কারণ চাঁদাবাজি। বাংলাদেশের কোন ফুটপাতকে আজ পর্যন্ত প্রশাসন 3 দিনের বেশি মুক্ত করে রাখতে পারেনি। বাংলাদেশের কোন রাস্তাকে হকার মুক্ত করা যায় না, শুধু এই চাঁদাবাজদের কারণে। তারা এদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেয় এবং এদেরকে প্রোটেকশন দেয়, আর প্রশাসন এদের কাছ থেকে মাসোহারা নেয়। 5ই আগস্টের পর এই অবস্থার পরিবর্তন হওয়ার কথা ছিল, কিছুদিনের পরিবর্তনও হয়েছিল, তারপর যেই সেই। অতএব কেউ যদি মনে করেন যে প্রশাসনের উপর মানুষ সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকবে, এটা ভুল। এবারের নির্বাচনের পরিবেশ তৈরি, নির্বাচনে সুষ্ঠু ভোট দেওয়া ইত্যাদি মানুষ নিজ হাতে নিজ দায়িত্বে পালন করবে। মানুষ জুলাই যুদ্ধ থেকে একটা জিনিস শিখেছে, রক্ত দেখে আর ভয় করার কোনো ব্যাপার নাই। রক্ত দিয়েই অধিকার আদায় করতে হয়। কাটো।